সুপ্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমরা তোমাদের বাংলা বিষয়ের প্রথম গল্প হলুদ পড়া এখান থেকে প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করব। আর এই প্রশ্নই পরীক্ষায় আসবে, তোমরা 100% লিখে রাখতে পারো। 100% নয়, 1000%, 1000% কিন্তু কমন গ্যারেন্টি থাকছে। এই প্রশ্নগুলো করার পর তোমরা যে কোনো প্রশ্নই আসুক না কেন, প্রত্যেকটি প্রশ্ন তোমরা করতে পারবে। আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এর আগের দিন আমরা হলুদ পড়া এই গল্পটি পাঠ করে শুনিয়েছিলাম। তোমাদের অনেকেরই আশা করি ভালো লেগেছে। তো যদি তোমরা এই প্রশ্ন উত্তর ভিডিওটি দেখছো, তার আগে তোমাদেরকে দেখতে হবে গল্পটি। গল্প ভালো করে পড়া থাকলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই গল্পটি তোমাদের কিন্তু দেখতে হবে, হলুদ পড়া। তো আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, আগামীকাল আপলোড করা হয়েছে, অবশ্যই তোমরা এটা দেখে নাও। এরপরে প্রশ্ন উত্তর ভিডিওগুলো কিন্তু দেখবে। তাহলে প্রশ্ন উত্তর ভিডিওর আগে তোমরা এই হলুদ পড়া গল্পটি ভালো করে শুনবে এবং দেখবে। পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তাই শুরু থেকে মধ্য থেকে অনেকেই কমেন্ট করেছিলে, তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার একটু চেষ্টা করব। তারপর আমরা ভিডিওটা শুরু করছি। দেখো, তোমরা বলেছো অপর্ণা বর্মন, স্যার আপনার কাছে কি অনলাইন ক্লাস করা যাবে? প্লিজ স্যার। আচ্ছা, অনলাইন ক্লাস আমরা এই মুহূর্তে করছি না, আমরা সমস্তটাই ইউটিউবে দিচ্ছি, ঠিক আছে? আমাদের অফলাইন ক্লাস ব্যাচ হয়, তো সারা দিন থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু ব্যাচ হয়। তাহলে আমরা কিন্তু অনলাইন করতে পারছি না এই কারণে, তো আমরা পরবর্তীতে চেষ্টা করব। তো দেখো, এরপরে তোমরা অনেকেই, স্যার ভয়েসটা দারুণ ছিল, খুব ভালো লেগেছে, তোমাদের ভিডিওটা ভালো লেগেছিলো, একটু ভয়ঙ্কর লেগেছিলো, যাই হোক। এবার দেখো, থ্যাংক ইউ স্যার। অনেকেই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি অবশ্যই। দেখো স্যার, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ ছিল, আগের ভিডিওটা কথা বলেছো তোমরা, তো কমেন্টগুলো করেছো, এগুলো আমাদের ভালো লেগেছে। আর সেই অনুপ্রেরণাতেই আমরা কিন্তু কী করেছি, এই ভিডিওটা নিয়ে এসেছি। তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখাতে পারবো কিনা জানি না, যতগুলো দেখাচ্ছি একটু তাড়াতাড়ি দেখে নাও। তো সবাই কিন্তু ভালো বলেছো, আর সব সাবজেক্টের ভিডিও আমরা আনার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। পায়েল দাস, থ্যাংক ইউ। ভিডিওটা খুব ভয় লাগছে। আচ্ছা, ভয় লাগছে, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু মানে একটু ভয়ঙ্করই ছিল, ঠিক আছে স্যার? কোশ্চেন অ্যান্সারগুলো দিন, কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে এসেছি, ঠিক আছে? প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। চলো নেক্সট আমরা ভিডিওতে চলে আসি। প্রত্যেককে কমেন্ট করার জন্য ধন্যবাদ, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। চলো প্রথম থেকে তোমরা প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজকের প্রথম প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটি সংসদ নমুনা প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। প্রশ্নের মান 5। দেখো, ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতদূর সার্থক। প্রথম দেখো, ছোট গল্পের সঠিক সংখ্যা নির্ধারিত করা না হলেও সমালোচকরা কয়েকটি বৈশিষ্ট্য নির্দেশ করেছেন, ঠিক আছে? ছোট গল্পের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কাহিনীর একমুখীনতা, ব্যঞ্জনধর্মিতা, শেষের মধ্যেও অশেষের সুর বেজে ওঠা ইত্যাদি। ছোট গল্পের আকার ছোট হবে, চরিত্র সংখ্যা কম থাকবে, জীবনের একটি খণ্ড ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠবে। আমরা এই গল্পেও কিন্তু সেগুলোই দেখতে পাই, চরিত্র সংখ্যা বেশি নেই, কমই আছে, জীবনে একটি খণ্ড ক্ষুদ্র ঘটনাকে, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠবে। আবার একটি ঘটনার মধ্য দিয়েই সমগ্র জীবন প্রতিভাসিত হয়ে উঠবে, ঠিক আছে? এগুলো ছোট গল্পের বৈশিষ্ট্য। ছোট গল্পের বৈশিষ্ট্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ কবিতা আছে, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। যদিও আমার পুরো গল্পটা মানে পুরো কবিতাটা মনে নেই, তোমরা একটু গুগলে সার্চ দিয়ে ওই উদ্ধৃতিটা তুলে কিন্তু প্রশ্নটাতে মানে এই উত্তরটাতে জুড়ে দিলে মানে আরও ভালো কিন্তু লেখা হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দিলাম, গুগলে সার্চ করো, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে। এই ছোট গল্প যেন শেষ হলো না, অন্তরে একটা অতৃপ্তি রবে। এর পরে কি হলো? অন্তরে অতৃপ্তি হলে মানে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এগুলোই ছোট গল্পের বৈশিষ্ট্য। দেখো, এবার আমরা গল্পে আসি। আপাত শান্তগ্রামে 3 দিনের ব্যবধানে একজন জোয়ান মদ্য ও একজন শান্ত ঘরোয়া মেয়ের খুন হয়ে যাওয়ার গ্রামবাসীদের মধ্যে একটা ভয়ের সঞ্চার ও একটা কৌতূহল, একটা আগ্রহের সৃষ্টি করে। কিভাবে হলো খুনটা? এর দিন 20 পরে, দেখো কি বলেছে, এর দিন 20 পরে সদ্য গ্রামে আসা দামিনী নামের এক মহিলা অশরীরী আত্মার দ্বারা আক্রান্ত হয়, ফলে গ্রামবাসীরা অলৌকিক ঘটনা সাক্ষী হয়। এখানে কি বলেছে? 3 দিনের ব্যবধানে এরকমটা হয়েছে, 3 দিনের ব্যবধানে। এবার দেখো, গ্রামের নামকরা কুঞ্জগুণিনের গুণপনায় আবিষ্কৃত হয় প্রথম খুন হওয়া বলাই চক্রবর্তী। সে নাকি ঘরোয়া নিরীহ মেয়ে শুভ্রার খুনি। এটা কিন্তু আমরা গুণিনের কাছ থেকে জানতে পারলাম।
কথার চাওয়ার হয়ে যাওয়ার পরপরই বিজ্ঞানের ছাত্র ও স্থানীয় স্কুল শিক্ষক ধীরেন লোকলজ্জা ও মানসিক টানাপোড়েনে একসময় কুসংস্কারে বশবর্তী হয়ে মৃতা বোন শুভ্রার আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে এবং ভৌতিক শক্তি দ্বারা আক্রান্ত হয়। এবারও কুঞ্জ গুণিনের আগমন ঘটে। কুঞ্জ তার নাকের কাছে হলুদ পরা শোঁকায় এবং গল্প নাটকীয় একটি মোড় নেয়। শুভ্রার আত্মার সংযোগ স্থাপন করতে গিয়ে বলায়ের আত্মার সংযোগ স্থাপিত হয়, তাই সে নিজেকে বলায় চক্রবর্তী বলে পরিচয় দেয়। আমরা গল্পের শেষে কিন্তু পেয়েছি এটা। তো এবং স্বীকার করে সেই কিন্তু শুভ্রার খুনি, অর্থাৎ শুভ্রার খুনি ছিল বলাই চক্রবর্তী। তো অলৌকিকত্বের মোড়কে লেখক মধ্যবিত্ত মনের অবচেতন স্তরের কুসংস্কারচ্ছন্ন পরিসরটি ফুটিয়ে তুলেছেন। মানব মনের বিকারগ্রস্ততা গল্পের মধ্যে তুলে ধরেছেন ঠিকই, কিন্তু খুনের রহস্যাবৃত দিকটি উন্মোচিত না করেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন, যা পাঠক চিত্রে অনুরণিত হতে থাকে। গল্পের পরিসমাপ্তিতে তাই অতৃপ্তির রেশ এখনও বর্তমান। সামগ্রিকভাবে ছোট গল্পের নানান লক্ষণ দিয়ে গল্পটি সার্থক ও শিল্প সমৃদ্ধ হয়েছে। অর্থাৎ আমরা প্রথমে লিখব ছোট গল্পের বৈশিষ্ট্য, তারপর প্রথম থেকে গল্পটাকে ক্ষুদ্র পরিসরে তোমাদের দেখাতে হবে যে ছোট গল্পে কোন জায়গাগুলো এখানে প্রতিফলিত হয়েছে, এবং সর্বশেষে লিখতে হবে। তাই সমগ্র দিকটি যেহেতু ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত হয়েছে, তাই এই গল্পটি বা এই ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি সার্থক হয়েছে, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পটি একটি সার্থক ছোট গল্পের নিদর্শন। ঠিক আছে, তো একদম প্রত্যেকটি লাইন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটি লাইনই কিন্তু তথ্য সমৃদ্ধ লাইন। ঠিক আছে, এইভাবে লিখলে তোমরা 5-এ 5 কিন্তু পেয়ে যাবে। চলে আসবো আমরা পরের প্রশ্ন, দেখো কি বলেছে। পরের প্রশ্ন, তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। আশা করি তোমরা যারা গল্পটা কালকে পড়েছো এই প্রশ্নটা কোথা থেকে নিয়েছে বুঝতে পেরে গেছো। ঠিক আছে, কোন লাইনটা থেকে। দেখো কোন কথার কথা বলা হয়েছে, কোন কথাটিকে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল তা লেখো। প্রথমে দেখো উত্তর, প্রশ্ন উদ্ধৃত কথার প্রসঙ্গে উদ্ধৃতাংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের অংশবিশেষ। প্রত্যেকে কিন্তু কথাটা লিখবে। 3 দিন আগে পরে গাঁয়ে বলাই চক্রবর্তী ও শুভ্রার খুনের 21 দিনের মাথায় বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনীর উপর অশরীরী আত্মা ভর করে। অশরীরী আত্মাকে ছাড়াতে কুঞ্জ গুণিনকে ডেকে পাঠানোর আগেই সে লোকমুখে সে কথা শুনে সেখানে হাজির হয়। তাহলে এখানে কুঞ্জ, ঠিক আছে, কুঞ্জ, তিনি হচ্ছে গুণিন। কুঞ্জ হাজির হয়েই ভর সাজে ভর করেছে, সহজে ছাড়বে না বলে সকলের মনে একটা ভয়ের বা আতঙ্কের সৃষ্টি করে। এরপর সে তার গুণপনা শুরু করে, দুর্বোধ্য সব মন্ত্র উচ্চারণ করে, দামিনীর এলো চুল খুঁটির সাথে শক্ত করে বেঁধে মালসায় আগুন ধরিয়ে দেয়, হলুদ পুড়িয়ে নাকে শুকিয়ে। এভাবে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলে, এবং সাথে সাথে প্রশ্নও চলে যে সে কে। যখন উত্তর আসে শুভ্রা, তখনই সে তার খুনি কে জানতে চাইলে উত্তর আসে বলাই চক্রবর্তী। দামিনীর মুখে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় কুঞ্জের উপর বিশ্বাসীদের খটকা লাগে, বিশ্বাসীদের আস্থাতে খটকা লাগে। কারণ বলাই চক্রবর্তী যেহেতু শুভ্রা 3 দিন আগে খুন হয়েছিল, এখানে সে কোথায় বলা হয়েছে 3 দিন আগে খুন হয়েছে, তাহলে মারবে কিভাবে? তাহলে তাহলে এইটাই কিন্তু কথা। ঠিক আছে, এবারে কথাটি যেভাবে ঘুরিয়ে দিয়েছে, গ্রামবাসীদের কুঞ্জের উপর অনাস্থা থেকে আসরে নামে বুড়ো ঘোষাল। তার কথায় শুধু জ্যান্ত মানুষই কিন্তু গলা টিপে মারে না, শ্মশানে মশানে আরও কত কিছুতেই তো ঘাড় মোটকে মারে। আর এরপরেই কুঞ্জ সম্মান বাঁচাতে আসরে নামে। তার কথা বলায় চক্রবর্তী শুভ্রাকে সরাসরি খুন করেনি, পরোক্ষভাবে কারোর উপর তার রক্ত মাংসের হাত দিয়ে খুন করেছে। ব্যাখ্যা হিসেবে কুঞ্জ বলে, মৃত্যুর 1 বছরের মধ্যে সাধ্য শান্তি না হলে আত্মা সরাসরি খুন করতে পারে। এক্ষেত্রে তা সম্ভব হয়নি বলে বলাই চক্রবর্তী পরোক্ষভাবে খুন করেছে। এ কথা দ্বারা উপস্থিত মানুষের বিশ্বাসের ক্ষতে কিছুটা প্রলেপ কিন্তু পড়েছিল। তাহলে এটাই ছিল প্রশ্ন, যে কথাটা কিভাবে ঘুরিয়ে দিয়েছিল, বিশ্বাসের প্রলেপটা সে আবার কিন্তু উপস্থাপন করলো, এবং খটকা বাঁধা কিভাবে সম্ভব হলো, এই ছিল তোমাদের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে। প্রথম খুন, দ্বিতীয় খুন, বলাই মুখোপাধ্যায় আর শুভ্রা। তো দুজনে যে খুন দুটির বলছে সম্পর্ক আবিষ্কার, কোন খুন দুটির কথা বলা হয়েছে? সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটফট করার কারণ পর্যালোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। প্রথমে 2 নম্বরের প্রশ্নটা দেখো। 2 নম্বরের প্রশ্ন কি, কোন দুটি খুনের কথা বলা হয়েছে? দেখো, যে দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার কথা বলা হয়েছে। উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পড়া নামক গল্প সংকলনের প্রথম গল্প হলুদ পড়া থেকে গৃহীত। সে বছর, তাহলে এইখান থেকে কথাটা কিন্তু সবগুলো দিয়ে তোমরা লিখতে পারো।
সে বছর কার্তিক মাসের মাঝামাঝি গায়ে 3 দিন আগে এবং পরে দুটো খুন হয়। 3 দিন আগে পরে প্রথমে খুন হয় মাঝবয়সী জোয়ান এবং অত্যাচারী পুরুষ বলাই চক্রবর্তী, বলাই চক্রবর্তী হবে, আমি আগে মুখোপাধ্যায় বলেছিলাম, মনে রাখবে বলাই চক্রবর্তী। এবং পরে খুন হয় আপাত নিরীহ 16-17 বছরের এক রোগা ভীরু মেয়ে শুভ্রা। গ্রামবাসী এই দুই খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কারের চেষ্টায় ছটফট করেছিল। ঠিক আছে, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আগে পরে মানে এতদিন পর্যন্ত গ্রামে সম্পূর্ণ চুপচাপ ছিল, দুদিনই মানে 3 দিনের মধ্যেই দুজন খুন হয়ে গেল, নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল, এরকম কোথায় কিন্তু বলা হচ্ছে। এবার কেন সম্পর্ক স্থাপন করছে দেখো, আপাত শান্ত গাঁয়ে বিগত 20-30 বছরের মধ্যে কেউ সেভাবে সেখানে জখম পর্যন্ত হয়নি। আর এমন জায়গায় 3 দিন আগে পরে দুটো খুনের ঘটনা গ্রামবাসীকে এমনিতেই নাড়া দিয়েছিল। তবে খুন হওয়া দুজনের মধ্যে একজন পুরুষ অপরজন নারী, সন্দেহ তো হবেই। এখানেই তো লুকিয়ে আছে সকলের প্রাণ ছটফটানির কারণ। সাহিত্য তো সমাজের দর্পণ, সামাজিক নানা ভালো মন্দ, অপসঙ্গতি, কুসংস্কার সব কিছুই সাহিত্যে প্রতিফলিত হয় বলা চলে। লেখকরা তা করে থাকেন। এক্ষেত্রে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যবিত্ত জীবনের বিকৃতি ও কৃত্রিমতা যা তার কাছে মনে হতো অসহ্য, সেগুলিকে তুলে ধরেছেন তার গল্পে। তো তিনি এই বিকৃতিকে মনে প্রাণে ধ্বংস করতে চাইতেন, কিন্তু পথ না পেয়ে এই বিকৃতিকে বড় করে দেখাতেন, যাতে করে সমাজ তার আপন ক্ষতের মলম আপনিই জোগাড় করে নিতে পারে। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় যেন এই গল্পে মধ্যবিত্ত মননকে ব্যঙ্গের কষাঘাত করেছেন। তাই তাদের মধ্যে দুটো খুনের মধ্যে সম্পর্ক কি, এই চিন্তাভাবনায় লহর তুলেছেন এবং তিনি তাতে সফলও কিন্তু হয়েছেন। তাহলে চিন্তাভাবনার কারণ তোমরা বুঝতেই পেরেছো কেন বলা হয়েছে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেখো, যদি তোমাদের মাথার উপর দিয়ে চলে যায় তাহলে তোমরা ভিডিওটা আর একবার দেখে নেবে, ঠিক আছে? 2 বার 3 বার 4 বার, এখনও তোমাদের টাইম আছে। চলো নেক্সট। ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। নবীন কে? মোস্ট ইম্পর্টেন্ট। বক্তা কোন দুর্বুদ্ধি কথা বলেছে, তার এমন মনে হওয়ার কারণ কি? 2+3। প্রথমে নবীনের পরিচয়টা দেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পে কোনো এক কার্তিক মাসের মাঝামাঝি খুন হয়ে যাওয়া মাঝবয়সী জোয়ান মদ্য বলাই চক্রবর্তীর একমাত্র উত্তরাধিকারী অর্থাৎ তার ভাইপো হলো নবীন। তাহলে বলাই চক্রবর্তী যে মারা গিয়েছিল তার ভাইপো হচ্ছে নবীন। কাকার মৃত্যুর পর সে 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে বসবাস করতে শুরু করেছে, শুধুমাত্র কাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ভোগ করার জন্য। তাই নবীনের পরিচয় আমরা পেয়ে গেলাম। এবারে বলা হচ্ছে দুর্বুদ্ধির প্রসঙ্গ ও তাকে দুর্বুদ্ধি মনে হওয়ার কারণ কি। দেখো, নবীনের বাল্যবন্ধু ধীরেন। নবীন গ্রামে এসে থাকার 21 দিনের মাথায়, অর্থাৎ তার কাকার মৃত্যুর 21 দিন পর এক সন্ধ্যায় তার স্ত্রী দামিনী যখন রান্নাঘর থেকে শোবার ঘরে যাচ্ছিল, তখন সে উঠোনে আজরে পড়ে এবং দাঁতে দাঁত লেগে যায়। এক অদ্ভুত আওয়াজ করতে থাকে। দামিনী চিকিৎসার জন্য গাঁয়ের ডাক্তারি পাস না করার ধীরেন ডাক্তারকে ডেকে আনা হয়। সে আবার এমন ডাক্তার যে পাস না করা ডাক্তার। তো ধীরেনের আসার আগেই প্রতিবেশীরা জল ঢেলে ঢেলে তার কি করে মূর্ছা ভেঙেছে। মূর্ছা কথার অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, অর্থাৎ অজ্ঞানতা তাকে ফিরিয়ে এনেছে। অজ্ঞান হয়ে গেছিলো, জল ঢেলেছে। কিন্তু ধীরেন এসে দেখলো দামিনী অর্থহীন দৃষ্টিতে তাকাচ্ছে, আপন মনে হাসছে, কাঁদছে এবং যাকে তারা ধরে রেখেছিল তাদের সাহায্যে কামড়ে পালাবার চেষ্টা করছে। ধীরেন রোগীর লক্ষণ দেখে কিছু বুঝলেও পাস করা নয় বলে চিকিৎসা করলো না। সে সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দিল। ততক্ষণে সেখানে অনেকের সাথে এসে হাজির হয় বলাই চক্রবর্তীর অনুপুষ্ট বড় পঙ্কজ ঘোষাল। সে ছাড়া আর অনেকেই নবীনকে ওঝা কুঞ্জকে ডাকার পরামর্শ দেন। ধীরেন নবীনকে বলে, লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন কাকার পরিচিত পঙ্কজ ঘোষালের কথা ফেলতে না পেরেও অনুগ্রহলব্ধ ব্যক্তিদের কথায় কুঞ্জ ও কৈলাস ডাক্তার দুজনকেই ডাকতে পাঠায়। সেই সময় নবীন পঙ্কজ ঘোষালকে কুঞ্জ কত নেয় জিজ্ঞাসা করে। একথা শুনে লেখাপড়া জানা যুক্তিবাদী ধীরেন এই দুর্বুদ্ধি কথা বলে, কারণ ধীরেন জানতো যে এটা একটা খাপ ছাড়া অসুখ ছাড়া অন্য কিছু নয়। কারণ ধীরেন বিজ্ঞান পড়েছে, স্কুলে পড়াশোনা করেছে, সে কুসংস্কার কিন্তু মানে না। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর, ভালো করে প্র্যাকটিস করো। 5 নম্বর প্রশ্ন দেখো, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। কোন দুজন, কিভাবে খুন হয়েছিল, তাদের দুজনের খুন নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে বিবৃত করো। অথবা
আরেক রকমভাবে আসতে পারে প্রশ্নটা, চারিদিকে হইচই পড়ে গেল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে হইচই পড়ে যায়? দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা বুঝতে হবে। যদি বুঝো তাহলে এটা কিন্তু তোমরা করে দিতে পারবে। চারিদিকে হইচই লিখে দিতে পারবে। দেখো কি বলেছে তাহলে, আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, যে কোন দুজন তোমরা জানো, বলাই চক্রবর্তী আর শুভ্রা। তো কিভাবে খুন হয়েছিল সেটা তোমাদের বলতে হবে, পাশাপাশি তাদের খুন নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়া। দেখো প্রথমেই যারা যেভাবে খুন হয়েছিল, দেখো উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পের অন্তর্গত হলুদ পরা নামক একটি বিশিষ্ট গল্প থেকে সংগৃহীত। ভৌতিক সংস্করণকে নিয়ে লেখা মনস্তাত্ত্বিক এই গল্পে যে দুজনের খুনের কথা বলা হয়েছে তাদের মধ্যে প্রথমজন হলো মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ, যার নাম বলাই চক্রবর্তী, সমাজে যে অত্যাচারী বলেই পরিগণিত। তাকে কেউ বা কারা খুন, সম্ভবত লাঠির আঘাতেই মাথাটা আটচির করে মৃত্যু নিশ্চিত করে গায়ের দক্ষিণে ঘোষেদের মজাপুকুরের ধারে ফেলে গিয়েছিল। আর অন্যজন হলো গৃহস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, বছর দেড়েকের বিবাহিতা ও সন্তান সম্ভবা আপাত নিরীহা মেয়ে শুভ্রা, যাকে কেউ বা কারা গলা টিপে মেরে বাড়ির পিছনে ডোবার ঘাটের কাছে ফেলে দিয়ে যায়। এবারে উদ্দিষ্ট দুজনের খুনে এলাকাবাসীদের প্রতিক্রিয়া। তাদের দুজনের মধ্যে প্রথমে, তাহলে বুঝতে পেরেছ কারা কারা দুজন মারা গিয়েছিল। এবারে তাদের দুজনের মধ্যে প্রথম কি প্রতিক্রিয়া, রিয়াকশন কি? দেখো তাদের দুজনের মধ্যে প্রথমজন বলাই চক্রবর্তীর খুন হওয়াকে কেন্দ্র করে চারিদিকে বিস্তর হইচই পড়ে গেলেও আপামর লোকজন খুব একটা বিস্মিত হয়নি। বরং বলা যায় যে বলাই চক্রবর্তীর এরূপ অপমিত বোধ করি আশেপাশে 10টা গায়ের লোকই মনে মনে কামনাই করেছিল, কারণ সে তো অত্যাচারী ছিল। আর অন্যজন অর্থাৎ গৃহস্থ ঘরের মুখচোরা বছর দেড়েকের বিবাহিতা ও সন্তান সম্ভবা শুভ্রার খুন হওয়া নিয়ে হইচই কম হলেও মানুষের বিস্ময় এবং কৌতূহল ছিল অন্তহীন। সে যে মেয়েটিকে গায়ের লোক চোখের সামনে 8-10টা মেয়ের মতো বড় হয়ে উঠতে থাকে দেখেছে, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, রেয়াজ অনুযায়ী সন্তান প্রসবের জন্য বাপের বাড়ি ফিরে এসেছে, প্রত্যক্ষ করেছে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত যার মধ্যে খাপছাড়া কোনো লুকোনো জিনিস খুঁজে পায়নি, এহেন মেয়েকে গলা টিপে মেরে রেখে যাবে কেউ বা কারা তা ভেবে উঠতে না পেরে গা শুধু লোক অপ্রস্তুত হয়ে পড়েছিল। তবে অজপাড়া গাঁতে দুটো খুনের মধ্যে একটা কাল্পনিক যোগাযোগ ঘটিয়ে নানান রসালো কাহিনী সৃষ্টি হবে এবং মুখে মুখে জল্পনা কল্পনা দেখা যাবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রেও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। এটাই ছিল সেই প্রতিক্রিয়া, গ্রামবাসীদের প্রতিক্রিয়া। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। বাস্তব সত্যের খাদ বলতে গল্পে কি বোঝানো হয়েছে বা কিসের ইঙ্গিত করা হয়েছে ভালো করে বুঝলে? বাস্তব সত্যের খাদ। আচ্ছা, এরপর দেখো বাস্তব সত্যের খাদ কিভাবে কল্পনা ও অনুমানগুলিকে গুজব হয়ে ওঠা থেকে বিরত করেছিল তা গল্প অবলম্বনে বিবৃত করো। 2+3 5। প্রথম প্রশ্ন, বাস্তব সত্যের খাদ বলতে আমরা কি বুঝি? উদ্ধৃত অংশটি ভৌতিক সংস্কারকে নিয়ে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পরা নামক মনস্তাত্ত্বিক গল্প থেকে গৃহীত। বাস্তব সত্যের খাদ কথাটি লেখক ব্যবহার করেছেন তির্যক দৃষ্টিভঙ্গি দিয়ে। কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী পরপর ঘটে যাওয়া বলাই চক্রবর্তী ও শুভ্রার খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করে মুখরোচক গুজব বানানোর একটা চেষ্টায় মশগুল। কিন্তু এটাও সত্য যে বলাই চক্রবর্তী ও শুভ্রার কবে সামনাসামনি দেখা হয়েছিল সেটা গ্রামবাসী কেউই স্মরণ করতে পারছিল না, অর্থাৎ মনে করতে পারছিল না। তাই গুজবটা নানান বাঁধাতে অন্তরায় হয়ে দাঁড়ায় এই সামান্য সত্যটুকু। এরপরে দেখো, কল্পনা ও অনুমানকে গুজব হয়ে ওঠা থেকে বিরত করতে বাস্তব সত্যের খাদ। মানিক বন্দ্যোপাধ্যায় তার তির্যক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের নানা ঘটনা ও চরিত্রের মধ্যে যে রহস্য লুকিয়ে থাকে তা উদ্ঘাটনে ছিলেন অত্যন্ত সিদ্ধহস্ত। গ্রাম জীবনে ভৌতিক কুসংস্কারে বিভিন্ন মানুষের মধ্যে যে বিচিত্র প্রতিক্রিয়া দেখা দেয় তারই এক অনুপম মনস্তাত্ত্বিক গল্প আমাদের পাঠ্য গল্পটি। ভৌতিক সংস্কারের উপর আলোকপাত করে লেখা এমন গল্প বাংলা সাহিত্যে সত্যিই বিরল বা দুর্লভ। অত্যাচারী বলাই চক্রবর্তী নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার পর গায়ে হইচই হলেও বিশেষভাবে কেউ বিস্মিত হয়নি। তবে গৃহস্থ ঘরের সাধারণ মেয়ে শুভ্রা এর খুন হওয়ার পর গা শুদ্ধ লোক যেন কেমন অপ্রস্তুত হয়ে পড়েছিল। তবে যেহেতু একটি পুরুষ ও একটি যুবতী নারী খুন হয়েছে, তাই গ্রামবাসী দুটি খুনের মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করার প্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। কিন্তু তাদের চিন্তায় যখন উঠে আসে বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তা গায়ের কেউ মনে করতে পারে না, ঠিক তখনই তাদের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে পড়ে। এ যেন কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারের মধ্যে সামান্যতম আলোর দ্যুতি। এই সত্যটিকে লেখক বাস্তব সত্যের খাদ বলে অভিহিত করেছেন।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন। দাওয়াটি যেন স্টেজ। কোন দাওয়ার কথা বলা হয়েছে? দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন? তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করো। দেখো, দাওয়াটি যেন স্টেজ আমরা গল্পে দেখতে পাই যে দামিনীকে যখন হচ্ছে কুঞ্জ, তাই তো, কুঞ্জ গুণিন দামিনীকে যখন জিজ্ঞাসা করেছিল, বা দামিনী যখন ভূতে ধরেছিল, ওই বলায় শুভ্রার ভূত, তাই তো, তো তখনই কিন্তু সবাই তাকে দেখতে আসে। তো দাওয়াটা যেন স্টেজে পরিণত হয়েছে। তো এখানে এই কথাই বলেছে কেন, তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করব। প্রথম দেখো, দাওয়ার বর্ণনা আমরা পাবো। অধিকাংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প থেকেই গৃহীত। সদ্য খুন হয়ে যাওয়া বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনীর উপর অশরীরী আত্মা ভর করে গুণিন এবং গ্রামবাসীদের মতে। দেখো, ধীরেন ডাক্তার যাকে খাপছাড়া অসুখ বলেছেন, এই আত্মা ভর করা বা খাপছাড়া অসুখ দূর করতে আসে এলাকার নাম করা গুণিন কুঞ্জ। সে এসেই উপস্থিত উৎসুক প্রতিবেশীদের উদ্দেশ্যে বলে, ভর সাজে ভর করেছে, সহজে ছাড়বেন না। তারপর সে সকলকে দাওয়া থেকে উঠোনে নামায় এবং মন্ত্র পড়ার সাথে সাথে জল ছেটাতে থাকে। দাওয়ারি একটি খুঁটিতে দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেয়। নবীনের এই দাওয়ার কথাই বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ কোন দাওয়ার কথা বলা হয়েছে। এরপর দাওয়াটিকে স্টেজ কেন বলেছে? দেখো, দাওয়াটিকে স্টেজের সঙ্গে তুলনার অনুষঙ্গ। স্টেজ বা মঞ্চে প্রধানত কোনো নাটক বা দৃশ্য অভিনীত হয় এবং স্বাভাবিকভাবেই নাটক দেখাকে কেন্দ্র করে দর্শকদের সেক্ষেত্রে আগ্রহের শেষ থাকে না। এক্ষেত্রেও নবীনের দাওয়ায় তার স্ত্রীকে নিয়ে অশরীরী আত্মা ভর করার অজুহাতে কুঞ্জ যে কাণ্ড কারখানা বাঁধিয়েছিল তা নাটকের চেয়ে কোনো অংশে কম নয়। কুঞ্জ গুণিন ইতিমধ্যেই দামিনীর চুল দাওয়ায় খুঁটিতে বেঁধে দিয়েছিল। এখন সে এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে শুকনো পাতা, শিকড় ইত্যাদি পোড়াতে থাকে, যার উৎকট গন্ধে দামিনী আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে এবং সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে নিস্পন্দ হয়ে তাকিয়ে থাকে। তখন কুঞ্জ একটা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরলে তার সর্বাঙ্গে শিহরণ বয়ে যায়। তখন কুঞ্জ তাকে, কে তুই, বল কে তুই। দেখো, এটা কিন্তু কোটেশনের মধ্যে রাখবে, নাহলে সমস্যা হবে। কে তুই, বল তুই কে, এই প্রশ্ন করলে সে বলে, আমি শুভ্রা গো, শুভ্রা, কোটেশনের মধ্যে রাখবে। এবং তাকে যে বলাই চক্রবর্তী খুন করেছে সে কথাও সে বলে। মন্ত্রমুগ্ধের মতো দাওয়ার চারপাশে দাঁড়িয়ে থাকা 30-35 জন নারী পুরুষ কুঞ্জর এই অশরীর নিয়ন্ত্রণের দৃশ্য দেখতে থাকলো। কুঞ্জ যেন তার আমদানিকৃত জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য করে সে যে উপস্থাপন করছে তা ভয়ডর ভুলে সকলেই প্রত্যক্ষ করতে থাকে, যা জ্ঞান বুদ্ধির অতীত। দাওয়া যেন নাটকের এক স্টেজে পরিণত হয়। এই জন্য কিন্তু দাওয়াকে একটি স্টেজে পরিণত করা হয়েছে, স্টেজের কথা বলা হয়েছে। চলে আসবো আমরা 8 নম্বর প্রশ্নে। আমায় মেরো না প্রসঙ্গ উল্লেখ করো, বক্তার এরূপ করুণ আরতির কারণ আলোচনা করো। আমায় মেরো না কথাটা কে বলেছিল? দেখো, প্রথমে কি বলেছে, প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনী বৈশিষ্ট্য হলো তিনি তার তির্যক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজের নানা ঘটনা ও চরিত্রের মধ্যে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনে ছিলেন তৎপর। মনোবিশ্লেষণের জন্য যে তীক্ষ্ণতার জন্য তিনি প্রসিদ্ধ তার বেশ কিছু নিদর্শন আমাদের পাঠ্য হলুদ পড়া গল্পে আছে। পরপর দুটো খুন হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের মনোজগতের রহস্য লেখক এ গল্পে উদ্ঘাটনের চেষ্টা করেছেন। গল্পে নবীনের স্ত্রী দামিনীর উপর অশরীরী আত্মা ভর করে। এলাকার নাম করা গুণিন কুঞ্জ তা দূর করতে আসে এবং শুরু হয় সম্মোহিনী বিদ্যার সাথে শারীরিক অত্যাচার। সেই সময় যন্ত্রণাকাতর দামিনীর মুখ দিয়ে শুভ্রার আত্মা এই কথা বলে, আমায় মেরো না। কেন এই কথা বলেছিল? করুণ আরতির কারণ কি? বক্তা দামিনীকে ভর সন্ধ্যাতে অশরীরী আত্মা ভর করে, ফলে সে উঠোনে আছড়ে পড়ে এবং হাত পা ছুটতে ছুটতে তার দাঁত লেগে যায়। প্রতিবেশীরা কলসি কলসি জল ঢেলে তার মূর্ছা ভাঙে, কিন্তু মূর্ছা ভাঙলে দেখা যায় সে অর্থহীন দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে, আপন মনে হাসছে ও কাঁদছে এবং যারা ধরে রাখছিল তাদের সে আঁচড়ে কামড়ে পালাবার চেষ্টা করছে। তারপর সেখানে এসে হাজির হয় এলাকার নাম করা গুণিন কুঞ্জ এসেই তার গুণপনা শুরু করে দেয়। প্রথমে সে সকলকে দাওয়া থেকে নামিয়ে দেয় এবং মন্ত্র উচ্চারণ করতে করতে জল ছেটাতে থাকে এবং দামিনীর এলো চুল শক্ত করে দেওয়ায় খুঁটিতে বেঁধে ফেলে। কুঞ্জ এভাবে বেঁধে ফেলতে তার নড়ার শক্তি পর্যন্ত থাকে না।
এরপর সে মালসাতে আগুন করে শুকনো পাতা, শিকড় ইত্যাদি পোড়াতে থাকে, যার উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনী আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এবং কুঞ্জর দিকে নিস্পন্দ হয়ে তাকিয়ে থাকে। সে সময় কুঞ্জ একটি হলুদ পুড়িয়ে দামিনীর নাকে ধরে তার শরীরে শিহরণ বয়ে যায়। এবং কুঞ্জর কে তুই এই প্রশ্নের উত্তরে সে বলে, আমি শুভ্রা গো, আমায় মেরো না। প্রত্যেকটি এই উদ্ধৃতিগুলি তোমরা কিন্তু উদ্ধৃতি চিহ্ন দেবে, কোটেশন দেবে। নিরন্তর অত্যাচারে ক্লান্ত দামিনী এই উক্তি করেছিল। তাহলে কেন উক্তিটি করেছিল বুঝতে পেরেছ। চলে আসবো আমরা 9 নম্বর প্রশ্ন। ধীরেন আর্তনাদ করে উঠল। ধীরেনের আর্তনাদের কারণ কি? এই আর্তনাদের মধ্য দিয়ে ধীরেনের কিরূপ মানসিকতা ফুটে উঠেছে? দেখো, ধীরেনের আর্তনাদের কারণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের অলৌকিকতা। ধীরেন কেন আর্তনাদ করে উঠেছিল? উত্তর দেখো, ধীরেনের আর্তনাদের কারণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের অলৌকিকতার মোড়কে মানুষের অবচেতন মনের নানা পরিসরে গল্পে ফুটে উঠেছে এবং ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মনোবিকার তত্ত্বের বৃহত্তর পরিসর যেখানে স্বল্প আয়তনের মধ্যে ধরা পড়েছে। এই গল্পে ধীরেনকে বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, সমাজ সংস্কারী শিক্ষক হিসেবে প্রথম দিকে দেখা গেলেও তার বোন শুভ্রা খুন হওয়ার পর থেকেই তার মধ্যে পরিবর্তন দেখা যায়। দামিনীর মুখ দিয়ে শুভ্রা খুনের কাল্পনিক কেলেঙ্কারি চাউর হতেই ধীরেন নিজেকে দোষী ভেবে ধীরে ধীরে মর্মাহত হতে থাকে এবং লোকসমাজ থেকে নিজেকে সরিয়ে নিতে থাকে, কেমন যেন অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। এরূপ মনোবিকারগ্রস্ত অবস্থায় ডোবার ধারে বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো একটা কিছু নড়াচড়া করতে দেখে ধীরেন আর্তনাদ করে ওঠে। কেন আর্তনাদ করেছিল? দেখো, আর্তনাদের মধ্যে ফুটে ওঠা ধীরেনের মানসিকতা। এই আর্তনাদকারী অর্থাৎ ধীরেনকে গল্পের প্রথম দিকে যেভাবে দেখতে পাওয়া গেছে, পরবর্তীতে কোনোভাবেই আর মিল খুঁজে পাওয়া যায়নি। ধীরেন ফিজিক্স অনার্স পড়া, স্কুলে ভূগোলের শিক্ষক, বই পড়ে সাধারণত রোগের বিনামূল্যে চিকিৎসা করত। কুসংস্কারের বিরুদ্ধে লড়তে সমিতি, লাইব্রেরি গঠনের মতো কাজ সে করে। কিন্তু কাহিনী এগিয়ে যাবার পথে লক্ষণীয় ছিল ধীরেনের কুসংস্কারাচ্ছন্নতার মোড়কে আবদ্ধ হতে থাকা। বোনের খুন হওয়ার পর গুণিনের গুণপনার গুণে যখন সেটা প্রকাশিত হয়, বলাই চক্রবর্তীর মতো লোকের হাতে তার বোনকে খুন হতে হয়েছে, তখনই তার মধ্যে একটা কাল্পনিক কেলেঙ্কারির অসম্মানবোধ জাগ্রত হয়ে উঠেছে এবং সেটা সে প্রায় মেনেও নিয়েছে। সে নিজেকে এতটা ছোট ভাবতে শুরু করেছে যে পরিচিত স্কুলের পরিবেশে সে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। স্কুলের সেক্রেটারি যখন তাকে ছুটিতে যেতে বলে, তখন সে সামান্য প্রতিবাদটুকুও করতে পারে না। বিজ্ঞান মনস্ক ধীরেন সন্ধ্যার অন্ধকারে বোনের আত্মার সাথে যোগাযোগ করার জন্য ডোবার দিকে পা বাড়িয়ে অশরীরী আত্মার কবলে পড়ে। কাহিনীর ঘটনাক্রম অনুসারে লক্ষ্য করা যায় ধীরেন প্রতিবাদহীন, দুর্বল চিত্তের একজন মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি হয়ে উঠেছে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন। বাঁশটা সরিয়ে দাও। বক্তা কোন বাঁশটাকে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছে? এই আরতির পিছনে কারণ আলোচনা করো। একদম শেষে, তাই তো? শেষে মানে শেষের একটু আগে, এই গল্প শেষের একটু আগে কিন্তু এই কথাটা আছে, বাঁশটা সরিয়ে দাও। চলে আসবো নেক্সট উত্তর দেখো। তো এই বাঁশ বলতে কি বোঝো? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, উদ্ধৃত উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের অন্যতম চরিত্র ধীরেনের। সে সম্পর্কে শুভ্রার দাদা হয়। 3 দিন আগে পরে গ্রামে সে দুজনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একজন শুভ্রা। খুন দুটিকে নিয়ে নানান জল্পনা কল্পনার মাঝে শুভ্রার অশরীরী আত্মা যখন দামিনীর শরীরে ভর করে, তখন কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আর এমন অবস্থায় শুভ্রার দাদা বৌদিকে অনেকেই অশরীরী আত্মার হাত থেকে রেহাই পাবার জন্য নানান কাল্পনিক পরামর্শ দিতে থাকে। গ্রামের খেন্তিপিসি কাঁচা বাঁশের দুদিক পুড়িয়ে অশরীরী আত্মাকে প্রতিহত করার কথা বলে। অর্থাৎ একটা বাঁশকে তার দুদিকটা যদি পুড়িয়ে দেওয়া হয় এবং সেটা যদি বাড়ির পাশে রেখে দেওয়া হয়, তাহলে অশরীরী আত্মা ওই বাঁশ ডিঙিয়ে আসতে পারবে না। এরকমই একটা কথা আছে গল্পে। তো ধীরেনের স্ত্রী শান্তি বাড়ি ও ডোবার ঘাটের মাঝে সেই বাঁশ পেতে রেখেছিল। এখানে ওই পেতে রাখা বাঁশটির কথাই বলা হয়েছে। ধীরেন বলছিল বাঁশটা সরিয়ে দাও। কেন সরিয়ে দেওয়ার কথা বলেছিল? দেখো, খুন হওয়ার 21 দিনের মাথায় নবীনের স্ত্রী দামিনীর উপর যখন অশরীরী আত্মা ভর করে এবং কুঞ্জগুণিন যখন দামিনীর মুখ দিয়ে বলিয়ে নেয় যে শুভ্রা এবং বলাই খুনো তাকে খুন করেছে, তখনই বোনের এই কাল্পনিক কেলেঙ্কারির জন্য যুক্তিবাদী ধীরেনও নিজেকে দোষী ভাবতে শুরু করে। প্রতিদিনের জীবন থেকে সে যেন নিজেকে সরিয়ে নিতে থাকে। মনের মধ্যে ক্ষোভ এবং বিষাদ এতটাই প্রভাব ফেলে
যে মাঝে মাঝে সে নিজেই অন্যমনস্ক হয়ে পড়ে, নয়তো তার কেমন যেন একটা কষ্ট হতো। বোন শুভ্রার আত্মাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য ফেলে রাখা বাঁশ ডিঙিয়ে সে ডোবার মাঠের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই ফিরে এসে অদ্ভুত বিকৃত গলায় তার নিজের নাম ধরে ডাক শুনে স্ত্রী শান্তি এসে দেখে তার কাপড়ীয় গেঞ্জিতে কাদা ও রক্ত মাখা এবং চিবুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মাটিতে সমানো বাঁশটুকু সে পার হতে পারছে না, কারণ অশরীরীরা ওই বাঁশটি পেরোতে পারতো না। অর্থাৎ ধীরেনের মধ্যেও অশরীরী বলাই চক্রবর্তী কিন্তু ভর করেছে। তার মধ্যে তখন অশরীরী আত্মা ভর করেছে এবং তাকে নিয়েই সে বাড়িতে প্রবেশ করতে চায়, আর সেই জন্যই সে তার পথের বাঁধা পড়া বাঁশটিকে সরিয়ে দেওয়ার আর্তি জানিয়েছে। তাই উদ্ধৃতিটি রয়েছে, বাঁশটি সরিয়ে দাও। কে বলেছে? ধীরেন ঘোষ। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। আমি বলাই চক্রবর্তী, একদম লাস্ট এবং শেষের আছে, দেখবে তোমাদের গল্পের শেষে। আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনে কোন সত্যটিকে লেখক তুলে ধরেছে? 5 নম্বরের প্রশ্ন। কোন সত্য তুলে ধরেছে? প্রথম দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর অন্যতম বৈশিষ্ট্যই হলো মধ্যবিত্ত মননের কুসংস্কারাচ্ছন্ন দিকটিকে তুলে ধরা। দিন তিনেকের মধ্যে গ্রামে দুটি খুন হয়ে গেল এবং সেই খুন দুটির মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টায় যখন গ্রামবাসী মরিয়া, তখন সেভাবে গ্রামের কেউ মনে করতে পারছিল না যে শুভ্রাকে বলাই চক্রবর্তী কবে শুধু চোখের দেখা দেখেছিল। তাই সাময়িকভাবে সেই সংযোগ স্থাপিত না হলেও 21 দিন পর বলাইয়ের ভাইপো নবীনের স্ত্রী দামিনীকে যখন অশরীর আত্মা ভর করে, তখন তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। কুঞ্জগুণিন যখন দামিনীর মুখ দিয়ে বলিয়ে নেয়, আমি শুভ্রা, বলাই খুন আমায় খুন করেছে, তখন দামিনীর এই কথা লোকমুখে চাউর হতে থাকে। ধীরেনের মতো বিজ্ঞানপরা যুক্তিবাদী মানুষও মধ্যবিত্তের কুসংস্কারাচ্ছন্ন গণ্ডি অতিক্রম করতে না পেরে বোনের এই মৃত্যুর জন্য কোথাও যেন নিজেকে দোষী ভাবতে শুরু করে। ক্রমাগত একই ভাবনা ভাবতে ভাবতে ধীরেন যেন একটু একটু করে কুসংস্কারের চোরাবালিতে নিমজ্জিত হতে থাকে। এক ভর সন্ধেতে অত্যন্ত সন্তর্পণে ধীরেন স্ত্রী শান্তির উঠোনে রাখা দুমুখ পরা বাঁশ ডিঙিয়ে ডোবার মাঠের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে সে কাদামাখা এবং রক্তাক্ত অবস্থায় ফিরে আসে এবং নিজের নাম ধরে ডাকতে থাকে। এসব দেখে শান্তি আর্তনাদ করে ওঠে। দেখা যায় ধীরেন সামান্য বাঁশটুকু ডিঙিয়ে আসতে পারছে না। এরপরে আসে কুঞ্জ, তার সম্মোহন বিদ্যার কাছে হার মেনে ধীরেনের স্বীকারোক্তি, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। আর এক্ষেত্রে ধীরেন যে তার বোনের খুনের ব্যাপারে সামান্যতম দায়ী নয়, অবচেতন মনের সে কথায় ধীরেন যেন প্রমাণ করতে চেয়েছে। এক্ষেত্রে আরও স্পষ্ট হয়ে ওঠে, ধীরেন যতই যুক্তিবাদী হোক না কেন, একজন মধ্যবিত্ত মননেরই প্রতিনিধি। নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্নটি, নবীন চরিত্রটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, নবীন চরিত্র। হলুদ পরা গল্পের নবীন চরিত্র। 5 নম্বরের প্রশ্ন দেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছোট গল্প হলুদ পরা, আর এই গল্পে গ্রামীণ অজ্ঞতা ও অন্ধবিশ্বাসের উপর ভর করে ভৌতিক আবহে মানুষের মধ্যে যে বিকারগ্রস্ততা দেখা যায় তা লেখক সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। এই গল্পের অন্যতম চরিত্র নবীন, যে সম্পর্কে খুন হয়ে যাওয়া বলাই চক্রবর্তীর ভাইপো ছিল। গল্পের প্রেক্ষাপটে তার চরিত্রের কিছু পরিচয় তুলে ধরা হলো। প্রথম পয়েন্ট করবে সম্পত্তির প্রতি আকর্ষণ। প্রথম পয়েন্ট দেখো, বলাই চক্রবর্তী নৃশংস হত্যার পর কাকার স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল সে। তাই তার দখল নেওয়ার জন্য শিক্ষিত নবীন 40 টাকা মাইনের চাকরি ছেড়ে শহর থেকে গ্রামে এসে বসবাস করতে শুরু করে। অর্থাৎ সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল নবীনের, গল্প থেকে তা প্রমাণিত। নেক্সট 2 নম্বর, ছলনার আশ্রয়। নবীন চরিত্রের মধ্যে একটা ছলনাকে আশ্রয়ের মাধ্যমে গ্রামবাসীদের সহানুভূতি আদায় করার চেষ্টা লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে যতটা না দুঃখ ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা ছিল, তার চেয়ে বেশি আগ্রহ ছিল উপস্থিত গ্রামবাসীদের সামনে মিথ্যা কান্নার অভিনয় করা। তাই সে কখনো কোঁচার কাপড়ের খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে চোখও মুছতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাই নবীন কিন্তু ছলনার আশ্রয় নিয়েছিল। 3 নম্বর পয়েন্ট, পরের পয়েন্ট দেখো, গ্রামবাসীদের সামনে। এরপর 4 নম্বর, আত্মসম্মান বোধ পয়েন্ট করতে পারো। নবীনের মধ্যে যথেষ্ট আত্মসম্মান বোধ আমরা লক্ষ্য করেছি। সে শুধুমাত্র কাকার বিষয় সম্পত্তির প্রতি সে আগ্রহী ছিল তা নয়, বরং লোকলজ্জার ভয়ে কাকার খুনিদের সন্ধান দেওয়ার জন্য 50 টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে। অর্থাৎ তার মধ্যে আত্মসম্মান বোধ কিন্তু ছিল। পরে গ্রাম্য সংস্কারের আবর্তে আবর্তিত।
দেখো, নবীন শিক্ষিত, কর্মসূত্রে শহরে থাকলেও গ্রামীণ কুসংস্কারের সাগরে হাবুডুবু খেয়েছে। তার স্ত্রী দামিনীকে যখন অশরীরে আত্মা ভর করেছিল, তখন সে ডাক্তার অপেক্ষা ওঝার উপর বেশি আস্থা রেখেছিল, আমরা দেখেছি গল্পে। যদিও সে শেষমেশ কৈলাস ডাক্তারকে ডাকতে পাঠিয়েছিল। এছাড়া নবীন চরিত্রটি যে বৈষয়িক তা বোঝা যায় যখন সে ওঝা কত টাকা নেবে জিজ্ঞেস করে। ছোট গল্পের ছোট পরিসরে এইভাবে নবীন চরিত্রটি লেখকের হাতে পড়ে সমকালীন সময়ে সমাজে হয়ে উঠেছিল ভীষণ উজ্জ্বল একটি চরিত্র। এবং মানিক বন্দ্যোপাধ্যায় লেখক এই চরিত্র সৃষ্টিতে তার অনবদ্য তার প্রতিভার পরিচয় দিয়েছেন। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পরা গল্পটি অবলম্বনে ধীরেন চরিত্রটি আলোচনা করো। আজকে লাস্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের ধীরেন চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পের অন্তর্গত একটি অন্যতম ছোট গল্প হচ্ছে ধীরেন চরিত্র, আর এই ছোট গল্প হচ্ছে হলুদ পরা। খুব ভালো করে দেখো, হলুদ পরা গল্পের ধীরেন চরিত্রটি মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামীণ ভৌতিক কুসংস্কারে আচ্ছন্ন বিভিন্ন মানুষের মধ্যে যে বিচিত্র প্রতিক্রিয়া দেখা যায়, তারই এক অনুপম মনস্তাত্ত্বিক গল্প হলুদ পরা। এই গল্পের অন্যতম চরিত্র হলো ধীরেন। আলোচ্য গল্পের প্রেক্ষাপটে তার চরিত্রের কতকগুলি বৈশিষ্ট্য ধরা পড়ে। সেগুলি হলো: 1 নম্বর, যুক্তিবাদের প্রতীক। ধীরেন যেন কুসংস্কারাচ্ছন্ন তমসাবৃত সমাজে হঠাৎ আলোর ঝলকানি। গল্প যতই এগিয়েছে, ধীরেনের এই মনোভাব স্পষ্ট হয়ে থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। ফিজিক্স অনার্স পাস করে সে গায়েল স্কুলে ভূগোল পড়ায়। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট কি করলাম? যুক্তিবাদের প্রতীক, মনে রাখবে। সে ফিজিক্স অনার্স পড়েছে, পাস করেছে, গায়ের স্কুলে ভূগোল পড়ায়। এখন বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে সে বিভিন্ন বইপত্র পড়ে। যেটুকু চিকিৎসাবিদ্যা শিখেছিল তা দিয়ে গণ্ডগ্রামের হতদরিদ্র মানুষদের পদ্ধতি মেনে ছোটোখাটো চিকিৎসা করত। তার যুক্তিবাদী মনোভাবের কারণেই সে তার বন্ধু স্থানীয় নবীনকে তার স্ত্রীর অসুস্থতার সময় ওঝার বদলে ডাক্তার ডাকার পরামর্শ দেয়। তাহলে এই সমস্ত থেকে আমরা কি বুঝতে পারছি? সে ছিল পুরোপুরি যুক্তিপূর্ণ মানুষ। শুধু তাই নয়, রোগের উপসর্গ বুঝতে পেরেও শুধুমাত্র পাশ করা ডাক্তার নয় বলে সে নবীনের স্ত্রীর আর চিকিৎসা করেনি। 2 নম্বর, তিনি ছিল সমাজ সংস্কারক। কিভাবে পেলাম? দেখো, ধীরেন শিক্ষিত এবং সচেতন। সে বুঝেছিল তাদের যে সমাজ, তার সংস্কার প্রয়োজন। জ্ঞানের বিকাশ, তার বাড়িতে লাইব্রেরি খোলে। জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য সে 47খানা বই নিয়ে লাইব্রেরি খোলে। এর পাশাপাশি এলাকার কিছু লোক ছেলেকে নিয়ে সমিতি গঠন করে। উভয় ক্ষেত্রেই লক্ষ্য সমাজের উন্নতি। ধীরেনের এই চেষ্টা কিন্তু সফল হয়নি। সময় যত গড়িয়েছে, ধীরেনের এই চেষ্টা ফিকে হতে শুরু করে। 300 বই নিয়ে লাইব্রেরি এবং তরুণ সমিতিও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা তার মধ্যে সমাজ সংস্কারক এক পরিচয়, মনোভাবের পরিচয় পেয়ে যাই। পয়েন্ট করবে কর্তব্য ও দায়িত্ববোধ। দেখো, ধীরেন শুভ্রার দাদা, তাই গর্ভবতী শুভ্রা যখন সন্তান প্রসবের জন্য তাদের বাড়ি এসেছিল, তখন সে তার সাধ্যমতো চেষ্টা করে। পুকুর ঘাটে নামতে বনে যাতে অসুবিধা না হয়, সে তাল গাছের গুঁড়ি দিয়ে ঘাট বেঁধেছিল। তাহলে আমরা দেখতে পারি তার মধ্যে কর্তব্য এবং দায়িত্ববোধ কিন্তু ছিল পরিপূর্ণ। চলে আসবো পরের পয়েন্ট, জনসেবা ও আত্মসম্মানবোধ। ধীরেন তার সমাজকে ভালো করেই বুঝতো, তাই সে গ্রামের হতদরিদ্র মানুষগুলো অসুস্থ হলে তাদের পাশে গিয়ে দাঁড়াতো। সীমিত ক্ষমতার মধ্যে সে সাধারণ রোগ জ্বালা চিকিৎসা করত এবং 4 আনা 8 আনা ফি নিয়ে ওষুধপত্রও নিত। এসব সত্ত্বেও ধীরেন অন্ধকারাচ্ছন্ন গ্রামীণ সংস্কারে আবর্তিত হয়েছে। তার প্রমাণ অধিক সন্তানের জন্ম দেওয়া ও তার উপর অশরীরী আত্মা ভর করেছে, সে কথা ভেবে কুসংস্কারের চোরাবালিতে তার আটকে পড়া। তো এই ছিল তোমাদের জন্য প্রায় 13টা প্রশ্ন, 13টাই প্রশ্ন বলতে পারো। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা 100% পরীক্ষা আসবে। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো প্রশ্ন আর আটকাবে না। এই ভিডিওটা আর আগের ভিডিওটা, যেটা তোমাদের মূল গল্পটা, সেই গল্পটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। নিয়মিত অনুসরণ করো, প্র্যাকটিস করো। তোমাদের এর পরবর্তীতে আর কি ভিডিও আনবো আমরা, কি সাজেশন, কোন বিষয় থেকে সাজেশন, একটু কমেন্ট করে যাও, সেটা কিন্তু আমরা তোমাদের ভিডিও আনার চেষ্টা করব। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।